ভারতের বিরুদ্ধে বিষ উগড়ে চীনের কাছ থেকে গোপনে মারণাস্ত্র জোগাড় করে আর নিজেদের সেনাবাহিনীর ভেতরে উগ্র ইসলামীকরণের আগুন ছড়িয়ে বাংলাদেশ ভেবেছিল এবার বুঝি তারাই সাউথ এশিয়ার নতুন দাদা। ঢাকার ক্ষমতাসীনরা এমন ভাব দেখাচ্ছিল যেন ভারতের সঙ্গে শত্রুতা করলেই বেইজিং তাদের মাথায় তুলে নাচবে আর গোটা বিশ্ব তাদের সামনে মাথা নত করবে। ছোট্ট অর্থনীতি, বিদেশি সুবিধার ওপর দাঁড়িয়ে থাকা রপ্তানি ব্যবস্থা, কিন্তু অহংকার যেন কোনো সুপার পাওয়ারের থেকেও বড়। কিন্তু বাংলাদেশের শাসকরা একটি মারাত্মক ভুল করে ফেলেছে। যে বিশেষ সুবিধার অক্সিজেন নিয়ে এতদিন তাদের অর্থনীতি বেঁচে ছিল, সেই অক্সিজেনের লাইন এবার কেটে যেতে চলেছে। চলতি বছরের নভেম্বরেই শেষ হচ্ছে বাংলাদেশের এলডিসি স্ট্যাটাস, আর এই একটি ঘটনার পরেই ঢাকা বুঝতে পারে ভারতকে চোখ রাঙানো সহজ, কিন্তু ভারতের দেওয়া অর্থনৈতিক সুবিধা ছাড়া টিকে থাকা কতটা ভয়ঙ্কর কঠিন। এতদিন এই বিশেষ মর্যাদার আড়ালে থেকেই বাংলাদেশ বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে ভারতের কাছ থেকে বিপুল কূটনৈতিক এবং বাণিজ্যিক সুবিধা আদায় করে এসেছে। আজ আমরা এই গোটা খেলাটার প্রতিটি লেয়ার খুলে দেখব। পাশাপাশি এটাও বুঝব নভেম্বরের পর দিল্লির সাউথ ব্লকে বসে থাকা ভারতীয় স্ট্র্যাটেজিকের হাতে এমন কোন ব্রহ্মাস্ত্র চলে আসবে যার সামনে বাংলাদেশের কোনো চাইনিজ শিল্ড আর কাজ করবে না, আর ইউনাইটেড নেশনসের কোনো ফাপা প্রোটেক্টিভ কভারও তাকে বাঁচাতে পারবে না। কিন্তু এই ভয়ঙ্কর গল্পের গভীরে ঢোকার আগে আপনি যদি চান নতুন ভারতের এই শক্তিশালী কণ্ঠ গোটা পৃথিবীর কাছে পৌঁছে যাক এবং প্রতিটি ক্ষেত্রে দেশের প্রভাব আরও শক্তিশালী হোক, তাহলে এখনই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শুরু করার আগে আপনি কোন শহর থেকে ভিডিওটিকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। আজ দেখি আমাদের ভিডিও কোন কোন শহরে পৌঁছে গেছে। এবার প্রথমেই বুঝতে হবে এই এলডিসি স্ট্যাটাস আসলে কি এবং এত বছর ধরে এটি কিভাবে বাংলাদেশের অর্থনীতিকে সুবিধার ওপর টিকিয়ে রেখেছে। এলডিসি হলো ইউনাইটেড নেশনের তৈরি এমন একটি তালিকা যেখানে বিশ্বের সবথেকে দরিদ্র, অসহায় এবং অর্থনৈতিকভাবে দুর্বল দেশগুলিকে রাখা হয়। এই তালিকায় থাকার সবথেকে বড় এবং কার্যত জাদুকরী সুবিধা হলো এসব দেশ আন্তর্জাতিক বাজারে ব্যবসা করার সময় জিরো ডিউটি বা শূন্য শুল্কের সুবিধা পায়। অর্থাৎ বহু দেশে তাদের পণ্য রপ্তানি করতে কোনো ইম্পোর্ট ট্যাক্স দিতে হয় না অথবা অত্যন্ত কম কর দিতে হয়। আর ঠিক এই ট্যাক্স ফ্রি অ্যাক্সেসে এতদিন বাংলাদেশের রপ্তানি অর্থনীতির সবথেকে বড় অক্সিজেন হয়ে দাঁড়িয়েছিল। এর মিনিংটা ছিল খুবই পরিষ্কার। বাংলাদেশের কোনো ব্যবসায়ী যখন তৈরি পোশাক বা অন্য কোনো পণ্য ইউরোপ, আমেরিকা কিংবা ভারতের বাজারে বিক্রি করতেন, তখন সেই পণ্যের ওপর প্রায় কোনো ইম্পোর্ট ডিউটি বা অতিরিক্ত ট্যাক্স চাপত না। আর এই জিরো ডিউটির সুবিধার ওপর ভর করেই বাংলাদেশের পণ্য অন্য প্রতিযোগী দেশের তুলনায় অনেক সস্তায় বাজারে পৌঁছে যেত। ক্রেতা স্বাভাবিকভাবেই কম দামের পণ্যের দিকে ছুটবে। এটাই বাজারের সবথেকে পুরনো এবং সবথেকে নির্মম নিয়ম। এই বিশেষ ছাড়ের পুরো সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ তার টেক্সটাইল এবং রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে বিশ্ব বাজারে বিরাট জায়গায় পৌঁছে দিয়েছিল। এমন একটা সময়ও এসেছিল যখন পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ ভারতকেও পেছনে ফেলে দেয়। ইউরোপ এবং আমেরিকার বড় বড় মাল্টিন্যাশনাল ব্র্যান্ড বাংলাদেশে তাদের পোশাক তৈরি করাতো, কারণ সেখানে একদিকে ট্যাক্স ছিল প্রায় শূন্য, অন্যদিকে শ্রমিকদের মজুরি ছিল অত্যন্ত কম। ফলে প্রোডাকশন কস্ট নেমে যেত একেবারে তলানিতে আর প্রফিট মার্জিন উঠে যেত অনেক ওপরে। এর ফলেই বাংলাদেশের প্রায় গোটা অর্থনীতি ধীরে ধীরে এই একটিমাত্র পোশাক ব্যবসার ওপর দাঁড়িয়ে যায়। বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল বাংলাদেশ নিজের যোগ্যতায় এক্সপোর্ট পাওয়ার হাউস হয়ে উঠেছে, কিন্তু এই অর্থনীতির আসল মেরুদণ্ড তাদের যে শুধু পরিশ্রম ছিল তা নয়, বরং এলডিসি স্ট্যাটাসের সেই ক্ষয়রাতি প্রোটেক্টিভ কভার যেটা তারা বছরের পর বছর বিনামূল্যে পেয়ে এসেছে। কিন্তু ইন্টারন্যাশনাল রুলস অনুযায়ী এলডিসি স্ট্যাটাস ধরে রাখার জন্য একটি কঠিন শর্ত রয়েছে। দেশটিকে বাস্তবেই দরিদ্র, দুর্বল এবং কম উন্নত অবস্থায় থাকতে হবে। আর ঠিক এখান থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের সেই দিরাচিতা, যে খেলায় তারা দীর্ঘদিন ধরেই যথেষ্ট দক্ষ ছিল। একদিকে গোটা পৃথিবীর সামনে সাহায্যের পাত্র হাতে দাঁড়িয়ে বাংলাদেশ নিজেকে এমনভাবে তুলে ধরত যেন তারা একটি অসহায়, দরিদ্র এবং বন্যায় বিধ্বস্ত দেশ, যাদের বেঁচে থাকার জন্য আন্তর্জাতিক সাহায্য প্রয়োজন। অন্যদিকে সেই দয়া, সেই আর্থিক সুবিধা এবং ট্যাক্স কনসেশন ব্যবহার করেই তারা বিলিয়ন ডলারের ব্যবসা চালাতো। চীনের কাছ থেকে অত্যাধুনিক অস্ত্র কিনত, নিজেদের সেনাবাহিনীর আকার বাড়াতো, আর যে ভারত তাদের সবথেকে বড় সহায়তাকারী ছিল সেই ভারতকেই চোখ রাঙাতো। এটাই ছিল সেই ডবল স্ট্যান্ডার্ড যেটাকে বাংলাদেশ কয়েক দশক ধরে অত্যন্ত হিসাব করে চালিয়ে গেছে। কিন্তু এখন এই যুগ শেষ। চলতি বছরের নভেম্বর মাসে ইউনাইটেড নেশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এলডিসি তালিকা থেকে বেরিয়ে যাবে। আর যেই মুহূর্তে সেটা ঘটবে, এতদিন ধরে বাংলাদেশকে বিশ্বের করুণা এবং বিশেষ সুবিধার মধ্যে ঢেকে রাখা সেই জাদুকরী বর্ম এক ধাক্কায় কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। নভেম্বরের পর বাংলাদেশকে সেই একই ইন্টারন্যাশনাল ট্রেড রুলস মেনে চলতে হবে যেগুলি ভারত, চীন কিংবা অন্য সাধারণ প্রতিযোগী দেশের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এবার বাংলাদেশের পণ্যের ওপর ট্যাক্স
ট্যাক্স বসবে, ইম্পোর্ট ডিউটি বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে তাদের সেই একই কঠিন ও নির্মম কম্পিটিশনের মুখোমুখি হতে হবে, যেটা বড় অর্থনীতিগুলিকে প্রতিদিন সামলাতে হয়। এতদিন যে পণ্য জিরো ডিউটির সুবিধার কারণে সস্তা ছিল, সেটাই ট্যাক্স যোগ হওয়ার পর হঠাৎ দামি হয়ে যাবে। আর যখন দাম বাড়বে, তখন বিদেশি ক্রেতা আবেগ দেখাবে না, তারা সঙ্গে সঙ্গে এমন দেশের দিকে ঘুরে যাবে যেখান থেকে ওই একই পণ্য আরো কম দামে পাওয়া সম্ভব। এই খবর সামনে আসার পর থেকেই ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত বাংলাদেশের গোটা অর্থনৈতিক ব্যবস্থার ভেতরে যেন ভয়াবহ ভূমিকম্প শুরু হয়ে গেছে। এর সব থেকে সরাসরি এবং ধ্বংসাত্মক আঘাত পড়বে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির ওপর, যে শিল্প কার্যত দেশটির অর্থনীতির শ্বাস প্রশ্বাস চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের পোশাকের ওপর ট্যাক্স এবং ডিউটি বসার সঙ্গে সঙ্গেই প্রোডাকশন কস্ট বেড়ে যাবে, পণ্যের দামও আর আগের মতো সস্তা থাকবে না। আর ইউরোপ বা আমেরিকার ক্রেতারা কোনো দেশের প্রতি আবেগ দেখিয়ে ব্যবসা করে না, তারা সঙ্গে সঙ্গে ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া কিংবা শ্রীলঙ্কার মতো অল্টারনেটিভ মার্কেটের দিকে ঘুরে যাবে। এর সরাসরি অর্থ হলো বাংলাদেশের গার্মেন্টস সেক্টরে কাজ করা লক্ষ লক্ষ মানুষের চাকরি ভয়ঙ্কর ঝুঁকির মুখে পড়তে পারে। একের পর এক কারখানা বন্ধ হলে পরিস্থিতি শুধু আনএমপ্লয়মেন্টের মধ্যে আটকে থাকবে না, সাধারণ মানুষের জীবনে খাদ্য সংকট এবং তার চরম অর্থনৈতিক দুর্দশাও নেমে আসতে পারে। বাংলাদেশের নিজস্ব অর্থনীতিবিদ এবং স্ট্র্যাটেজিক এক্সপার্টরাও বুঝতে পারছেন, এলডিসি স্ট্যাটাস চলে যাওয়ার পর প্রথম 5 বছরের মধ্যেই দেশটির এক্সপোর্ট সেক্টরে বড় ধরনের পতন দেখা দিতে পারে। এবার সেই গোটা ঘটনায় ভারতের ভূমিকা এবং দিল্লির হাতে আসতে চলা সেই কূটনৈতিক অস্ত্রটি বুঝুন। সাউথ এশিয়া ফ্রি ট্রেড এরিয়ার অধীনে ভারত এতদিন বড় প্রতিবেশীর মতো উদারতা দেখিয়ে বাংলাদেশের বহু পণ্যকে ডিউটি ফ্রি এন্ট্রি দিয়ে এসেছে, কিন্তু নভেম্বরের পর যখন বাংলাদেশের গায়ে আর এলডিসির লেভেল থাকবে না, তখন তাদের পণ্য বিনা ট্যাক্সে ঢুকতে দেওয়ার কোনো বাধ্যবাধকতা ভারতের ওপর থাকবে না। তারপর ভারত সরকার চাইলে বাংলাদেশের নির্দিষ্ট পণ্যের ওপর ডিউটি এবং ট্যাক্স বাড়াতে পারবে। আর বাংলাদেশের যে অর্থনীতি ভারতীয় বাজারের সঙ্গে গভীরভাবে যুক্ত, সেখানে এই একটিমাত্র সিদ্ধান্তই বিশাল চাপ তৈরি করতে পারবে। ঠিক এই শক্তিশালী ইকোনমিক লিভারেজই এখন ঢাকার ক্ষমতাসীনদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। যে বাংলাদেশ গতকাল পর্যন্ত ভারতকে চোখ রাঙাচ্ছিল, চীনের দিকে অতিরিক্ত ঝুঁকছিল এবং পাকিস্তানের কথায় চলছিল, আজ সেই বাংলাদেশই ভারতের সঙ্গে সিইপিএ অর্থাৎ কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার জন্য মরিয়া হয়ে উঠছে। বাংলাদেশ চাইছে নভেম্বরের আগেই ভারতের সঙ্গে এমন একটি এগ্রিমেন্ট হয়ে যাক, যার মাধ্যমে এলডিসি স্ট্যাটাস শেষ হওয়ার পরেও তারা আগের মতো ডিউটি ফ্রি অথবা বিশেষ বাণিজ্যিক সুবিধা পেতে পারে। একবার ছবিটা ভাবুন, যে দেশ ভারতের নিরাপত্তাকে সামনে রেখে চীনের কাছ থেকে অস্ত্র কিনেছে, নিজেদের পেশাদার সেনার মধ্যে উগ্রপন্থী প্রভাব বাড়িয়ে দিয়েছে এবং ভারত বিরোধী শক্তিকে দেশের ভেতরে জায়গা করে দিয়েছে, আজ সেই দেশই নিজের অর্থনীতি বাঁচাতে ভারতের দরজায় এসে সাহায্য চাইছে। এটা হিপোক্রেসি ছাড়া আর কি? এই ড্রামাটিক ডিপ্লোম্যাটিক রিভার্সাল গোটা পৃথিবীকে বুঝিয়ে দিচ্ছে এই উপমহাদেশে প্রকৃত ইকোনমিক পাওয়ার কার হাতে রয়েছে। চীনের অস্ত্র, পাকিস্তানের নোংরা সমর্থন এবং উগ্রপন্থী আইডিওলজি সবকিছু সঙ্গে থাকার পরেও বাংলাদেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ সুতো এখন ভারতের হাতেই বাঁধা। সাউথ ব্লক থেকে সেই সুতো সামান্য টানা হলেই ঢাকার গোটা ইকোনমিক স্ট্রাকচার কেঁপে উঠবে। এর পাশাপাশি ভারতের হাতে আরও একটি ভয়ঙ্কর লিভারেজ রয়েছে। বাংলাদেশের বিপুল সংখ্যক নাগরিক ভারতে কাজ করেন এবং নিজেদের পরিবারের কাছে রেমিটেন্স পাঠান। এই অর্থপ্রবাহ বাংলাদেশের বহু পরিবারের পাশাপাশি দেশটির অর্থনীতিরও একটি গুরুত্বপূর্ণ পিলার। ভারত সরকার যদি ন্যাশনাল সিকিউরিটির কথা মাথায় রেখে অবৈধভাবে থাকা কিংবা নিরাপত্তার দিক থেকে সন্দেহজনক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেয়, তাহলে সেই রেমিটেন্স ফ্লো বড় ধাক্কা খাবে। আর অর্থনৈতিক চাপ আগে থেকেই বাড়তে থাকলে সেই আঘাত বাংলাদেশের জন্য তাসের ঘরের মতো ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি করবে। এখন প্রশ্ন হলো, ভারতের অবস্থান কি? ভারতের পলিসি একেবারেই পরিষ্কার, ভারত কারোর থেকে কম নয়। ভারত বন্ধুত্ব করতে জানে, প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়াতেও জানে, কিন্তু কোনো দেশ যদি ভারতের উদারতার সুযোগ নিয়ে শেষ পর্যন্ত ভারতেরই পিঠে ছুরি মারার চেষ্টা করে, তাহলে তাকে বাস্তব অবস্থান বুঝে দিতেও ভারত পিছপা হবে না। ভারতীয় স্ট্র্যাটেজিস্টদের সামনে এখন এমন একটি গোল্ডেন অপরচুনিটি রয়েছে, যেখানে একটি গুলিও চালাতে হবে না, সীমান্ত পার করে কোনো সেনাও পাঠাতে হবে না। শুধুমাত্র ট্রেড পলিসি এবং ইকোনমিক কন্ডিশনসের মাধ্যমে বাংলাদেশের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করা সম্ভব। সিইপিএ এগ্রিমেন্টের আলোচনায় ভারত এমন কঠিন শর্ত রাখতে পারে, যেখানে বাংলাদেশকে স্পষ্টভাবে নিশ্চিত করতে হবে যে তাদের মাটিতে কোনো ভারত বিরোধী কার্যকলাপ চলবে না, উগ্রপন্থী সংগঠনগুলিকে আশ্রয় দেওয়া হবে না এবং সীমান্ত নিয়ে অনুপ্রবেশ অবিলম্বে বন্ধ করতে হবে। বাংলাদেশের বর্তমান অবস্থাটা অনেকটা সেই বিগড়ে যাওয়া শিশুর মতো, যে প্রতিবেশীর বাড়ি থেকে বিনামূল্যে খাবার খায়, আবার সেই প্রতিবেশীকেই দাঁড়িয়ে গালিগালাজ করে। যতক্ষণ ফ্রিতে খাবার খাওয়া যাচ্ছিল ততক্ষণ গালি দেওয়া খুব সহজ ছিল, কিন্তু এবার যখন বিনামূল্যের খাবার বন্ধ হওয়ার সময় এসেছে, তখন নিজের কাজে
কাজের ভয়ঙ্কর পরিণতি তার চোখের সামনে পরিষ্কার হতে শুরু করেছে। এই গোটা ঘটনা শুধু বাংলাদেশের জন্য নয়, মালদ্বীপ এবং নেপালের মতো দেশগুলির জন্য একটি বড় লেসন। যেসব দেশের অর্থনীতি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে ভারতের ওপর নির্ভরশীল অথবা তারা চীন বা পাকিস্তানের ইশারায় ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের বুঝতে হবে এমন রাজনীতির ইকোনমিক কনসিকোয়েন্সেস অত্যন্ত কঠিন হতে পারে। নভেম্বরে এলডিসি স্ট্যাটাস শেষ হওয়া বাংলাদেশের কাছে শুধু একটি অর্থনৈতিক ধাক্কা নয়, এটি তাদের দীর্ঘদিনের অহংকারেরও শেষ পরীক্ষা। ঢাকাকে এবার বুঝতে হবে চীন তাদের কাছে অস্ত্র বিক্রি করতে পারে, লোন দিতে পারে এবং রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারে, কিন্তু বাংলাদেশের স্বার্থে নিজের বাজারের দরজা কখনো নিঃস্বার্থভাবে খুলে দেবে না। বাংলাদেশের প্রকৃত উন্নতি তাদের অস্বস্তি এবং দেশের ভেতরে স্থিতিশীলতা ভারতের সঙ্গে সহযোগিতা করার মধ্যেই রয়েছে, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার মধ্যে নয়। এই পুরো বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন এবং আপনার সম্পূর্ণ আবেগ নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ধন্যবাদ।